হেই, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের দয়ায় আমরা অনেক ভালো আছি গাইস। তো প্রথমে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতেছি, কারণ এই ভিডিওটা দেওয়ার জন্য আমাদের অনেক অনেক লেট হয়েছে গাইস। তো চলো বেশি কথা না বললে আমরা গল্পে ফিরে যাওয়া যাক। আম্মু, তোমার মেয়েটা আজ শহীদ হয়ে যাবে গো। এখন আমার সাথে ঠিক কি কি হবে সেটা খুব ভালো করে আন্দাজ করতে পারছি আমি। এরকম আগেও ঘটেছে কিনা ভয়ে ভয়ে ভাবতে লাগলাম সেদিনের কথা। তখন আমি কলেজে উঠেছি, মারুফার সাথে লাইব্রেরি থেকে বই হাতে বের হয়েছিলাম আমি। ঠিক তখনই কোথা থেকে যেন শান ভাইয়া এসে সামনে দাঁড়ালো। হঠাৎ এভাবে সামনে চলে কিছুটা দূরে সরে গেলাম, আর একটু হলে ধাক্কা লেগে যেত। ওনার দিকে তাকাতেই মেজাজ খারাপ হয়ে গেল আমার। আহাদের বেশিরভাগ বন্ধুকেই আমি চিনি, সবাইকে বেশ ভালো রোমান্টিকই মনে হয়। ব্যতিক্রম শুধু শান ভাইয়া, কেমন জানি গায়ে পড়া স্বভাবের। একে আমি যতটা সম্ভব এড়িয়ে চলি, কিন্তু কেউ যেতে সামনে আসলে তাকে তো আর এড়িয়ে যাওয়া যায় না। শান ভাই দাঁত কেলিয়ে বললেন, হেই পিচ্ছি, কেমন আছো? মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বললাম, জি ভালো আমি ভাইয়া। আপনি কি কিছু বলবেন? না মানে এই সময় এখানে, তাও আবার প্রায় দৌড়ে আসলেন, তাই বলছি এখানে কোনো কাজ ছিল নাকি? আমার কথাটা ঠিক মনে হয় ওনার পছন্দ হইল না। না কেন, কাজ না থাকলে আসতে পারি না বুঝি? তা কেন হবে, এটা তো সরকারি কলেজ, যখন তখন যে কেউ আসতে পারে। হে হে, যাই হোক ভাইয়া, আমার না ক্লাস আছে, আমি আসছি। এইখান থেকে হেঁটে হেঁটে ক্লাসের দিকে যাচ্ছি, আর ভাবছি ইনডাইরেক্টলি যে পিনটা করেছে তাতে আমার জীবনে আমার সাথে কথা বলবে না, কিন্তু মুহূর্তে আমার ধারণা ভুল প্রমাণিত করে দিয়ে আমার আবারও সামনে এসে দাঁড়ালেন শান ভাইয়া। আচ্ছা, এই লোকটা আত্মসম্মাতন বোধ বলে কি কিছু নেই নাকি? যত সব জানি আমাকে এড়িয়ে যাচ্ছ, কিন্তু বেশি দিন এটা পারবে না। আমি মাথা তুলে তাকাতেই দেখি আহাত রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওরে সর্বনাশ, উনি এখানে কেন? ওনার তো রাজশাহীতে থাকার কথা। এভাবে রাগী রুখে কেন তাকিয়ে আছেন আমার দিকে? আমি আবার কি করলাম? আমি আহাতের দিকে তাকিয়ে এসব ভাবছি। শান ভাইয়ার কোনো কথাই কানে ঢুকছে না আমার। এর মাঝে কখন যে শান ভাইয়া আমার হাত ধরছে বুঝতেই পারিনি। শান ভাইয়া হয়তো নিচে হাঁটু গেড়ে বসেছেন, কিন্তু আমার তো সেদিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ নীলু এসে আমাকে টেনে ক্লাসে নিয়ে এলো। ডেকে বসার পর বলল, ওই তোর খেয়াল কোন জায়গায় আসিল রে? ওই পোলা তোর হাত ধরছিল, আর তুই চুপচাপ খাড়ায় আসিলি। নীলার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেছে। ওই আপদটা আমার হাত ধরছিল, কোনো রকমে নীলাকে ম্যানেজ করলাম, কিন্তু আমার জন্য যে যমরাজ অপেক্ষা করছিল সেটা তখনও জানতাম না। ক্লাস শেষে বের হতেই কেউ আমার হাত ধরে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। আচমকা কিছু বুঝতে পারছিলাম না। রুমটা দেখে বুঝলাম এটা পেট্রিস রুম, আর এই রুমটা সাউন্ড প্রুফ, যাতে ক্লাসে কোনো অসুবিধা যাতে না হয়। হঠাৎ কারো শব্দ পেয়ে ঘুরে তাকালাম, আহাত দাঁড়িয়ে আছে, ওনার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। হঠাৎ এরকম রাগের কারণ বোধগম্য হচ্ছে না আমার। উনি একদম আমার মুখের সামনে দাঁতে দাঁত চেপে বললেন, তুই শানের সাথে এত হেসে হেসে কথা বলছিলি কেন? হ্যাঁ, খুব ভালো লাগে তাই না? খুব ভালো লাগে ওর সাথে কথা বলতে, ওর হাত ধরতে। এই তোর সাহস কিভাবে হয় ওর সাথে কথা বলার? তোকে আমি বারণ করছিলাম না শানের সামনে যেতে? বলেছিলাম না ওর থেকে দূরে থাকতে? তাহলে কেন গিয়েছিলি বল? আমি আমতা আমতা করে বললাম, আমি কিও ওনার সামনে গিয়েছিলাম না, উনি নিচেই তো আমার সামনে এসেছিল। এতটুকু বলতেই দিলেন একদম মুখ। ওর সামনে আসলে কথা বলতে হবে, হাত ধরতে হবে? না, তোকে এবার ছাড়া যাবে না। কোন হাত ধরছিল ও? এই হাত, আমার ডান হাত ধরে বলল জোরে চিল্লিয়ে। আমি শুধু মাথা নাড়ালাম। আমার হাতটা উনি যথেষ্ট চেপে ধরেছেন, ব্যথা লাগছে আমার, কিন্তু কিছু বলতে পারছি না। সব কথাগুলো গলার মধ্যে এসে দলা পাকিয়ে আছে। এরই মাঝে আমার হাতটা কামড়ে ধরছে। এটুকু মনে পড়ছেই কয়েকটি শুকনো ডুব দিলাম। আমার বাম হাতটা ডান হাতের উপরে চলে আসলো। সেই দিন আমার হাতে কি হালটাই না করেছিলেন উনি। হাত কেটে রক্ত বের হয়ে গেছিল, এখনো জায়গাটা হালকা ছিদ্র হয়ে আছে। আজ আবার সেরকম কিছু করবে না তো? উনি শয়তানি হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসলেন।
আমার তো ভয়ে জান যায় যায় অবস্থা, কিন্তু আমাকে অবাক করে দিয়ে উনি আমাকে নিজের বুকে জড়িয়ে নিলেন। আমি যেন ফ্রিজ হয়ে গিয়েছি। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি নাকি? ওনার কাছ থেকে এরকম ব্যবহার একদমই অবিশ্বাস্য। উনি আমার কানের কাছে ফিস ফিস করে বললেন, তুই কি ভেবেছিলি আমি ওই দিনের মতো তোর হাতে কামড় দিব? আমি চাইলেও আর সেরকম কিছু করতে পারবো না, কারণ তোর কিছু হলে আমাকেই ভুগতে হবে। আমার প্রিয় আম্মাজান আমার জীবন তো সমাধি দিয়ে দিবে। আমার মাথাটা ডান দিকে ঘোরাতেই মামুনি মুচকি হেসে সিঁড়ি দিয়ে নিচে নামছেন। তো মামুনির কথা ভেবে উনি এরকম করলেন, আর আমি কিনা ভাবলাম, দূর, আচ্ছা দড়ি বাপ ছেলে তো। মামুনি চলে যেতেই আমি ওনাকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। মেজাজ চরম বিগড়ে গিয়েছে। আমি রাগী চোখে ওনার দিকে তাকালাম, কিন্তু এতে ওনার কোনো ভাবনান্ত হলো বলে মনে হলো না। উনি নির্বিকার চিত্রে দাঁড়িয়ে আছেন। মন তো চাইছে এই মুহূর্তে একে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিই। উনি আমার দিকে ব্রু কুচকে তাকিয়ে আছেন। আমি এবার উল্টো দিকে ফিরে সিঁড়ির দিকে হাঁটা দিলাম। উদ্দেশ্য নিচে গিয়ে মামুনির মাথা রেখে ঘুমাবো, কিন্তু সেটা আর হলো কই। কিছু দূর এগোতেই হাতে টান পড়ল। আমি আমার হাত মুচড়া মুচড়ি করছি, কিন্তু হাত ছুটাতে পারছি না। হঠাৎ উনি হেঁচকা টানে আমার হাত দুটো পেছনের দিকে মুড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিলে। আমি নিজের দিকে তাকিয়ে ছোটার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ওনার মতো হাতির হাত থেকে ছোটার আশা আমার মতো বাচ্চা মেয়ের পক্ষে যে নেহাতই দুরাশা, সেটা খুব ভালো করেই বুঝতে পারলাম। তাই নড়াচড়া বাদ দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। গতবারের মতো এবারও ওনার রাগ এসে আমার হাতের ওপরেই পড়ল। উনি একটু জোরেই বললেন, একদম নড়াচড়া করবি না বলে দিলাম। এত জোর পাচ্ছিস কোথা থেকে? কাল সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত কিছু কি তুলছিলি বলতো? মনে হয় না। তাহলে এত জোর আসছে কোথা থেকে? আমি একটু নিচে যাচ্ছি, ফিরে না আসা পর্যন্ত এখান থেকে এক পাও নড়বি তো খুন হয়ে যাবি বলে দিলাম। একদম চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো এখানেই থাকবি বলেই আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। আর আমি ওইখানেই দাঁড়িয়ে রইলাম। হাত দুটো সামনে এনে দেখলাম পুরো লাল হয়ে আছে। এত খারাপ কেন এই মানুষটা? খালি আমার সাথে এরকম কেন করেন উনি? নূপুর যখন শান ভাইয়ের সাথে কথা বলেন তখন তো উনি কিছু বলেন না, তাহলে আমার সাথেই কেন? আব্বু প্লিজ আমাকে নিয়ে যাও না এখান থেকে, তোমাকে বড্ড বেশি মিস করছি আমি। এর মাঝেই উনি আমার হাত ধরে টেনে নিয়ে ছাদের রেলিংয়ের পাশে বসিয়ে দিলেন। ওনার হাতে একটা খাবারের প্লেট। উনি সুন্দর করে ভাত মাখিয়ে হাতে নিয়ে আমার মুখের সামনে ধরলেন। আমি মুখ ঘুরিয়ে নিলাম, যার অর্থ আমি খাবো না, কিন্তু পর মুহূর্তে ওনার ধমক শুনে খেতে হলো। উনি খুব যত্ন সহকারে আমাকে খাইয়ে দিচ্ছেন, মাঝে মাঝে নিজেও খাচ্ছেন। এরকম ঢং করে খাওয়ানো হচ্ছে, কিন্তু আর কিছুক্ষণ আগেই তো। খাওয়ার শেষে প্লেটটা সাইডে রেখে হাত মুখ মুছে সোজা আমার কোলের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন উনি। আমি হকচকিয়ে গেলাম, বললাম, আরে আরে কি করছেন আপনি? চুপ, একদম চুপ। ঘুম পাচ্ছে আমার। ঘুমোতে দে, একটা কথাও বলবি না। ঘুম পেয়েছে তাও নিজের ঘরে গিয়ে ঘুমান, এখানে কেন? উনি চোখ বদ্ধ করে বললেন, দেখ এখন কোনো কথা বলবি না তুই। কাল রাতে ঘুম হয়নি আমার, এখন সেই লেভেলের ঘুম আসছে। তাই বলছি একদম চুপ করে বসে থাক। আর এত নড়াচড়া করিস কেন তুই? একদম নড়াচড়া করবি না। এইভাবেই বসে বসে মাথায় হাত বুলিয়ে দে, না হলে আমি যে কি করব। এক চোখ খুলে দুই হাতে আমার কামড়ে জড়িয়ে ধরে, বুঝতেই পারছিস। পাকা হেসে ওনার কথা ঠিক কি রিয়েকশন দিব ঠিক বুঝতে পারছি না আমি। কি অদ্ভুত, হুটহাট করে কি করে বসে নিজেও জানি না। আমি ভয়ার্থক দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আবারও চোখ বদ্ধ করেই বললেন, তুই নিশ্চয়ই এরকম কিছু চাস না, তাই চুপচাপ যা বলছি কর। চুলগুলো টেনে দে প্লিজ, ভালো লাগছে না। না হলে এই না দিচ্ছি তো, মানে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তো। আমি চুপচাপ ওনার মাথায় হাত বুলাতে লাগলাম, আর উনি বললেন, গুড মাই ফুট। উনি আরামসে এখানে ঘুমাবে, আর আমি কি করব? কিনা এই উগান্ডার প্রেসিডেন্ট চুল টেনে দেব? ইচ্ছা তো করছে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি। বেটা ইবলিশ,
এর মধ্যে উনি ঘুমিয়ে পড়ছে। বাহ, সো ফাস্ট। হঠাৎ ওনার ঘুমন্ত মুখ, তার দিকে চোখ পড়ল আমার। কি নিষ্পাপ লাগছে ছেলেটাকে। ঘুমলো বুঝি কাউকে এত বেশি সুন্দর লাগতে পারে? নাকি আমার কাছে এরকম লাগছে? মাঝে মাঝে হিংসে হয়, খুব বেশি হিংসে হয়। ছেলেরা কেন এত সুন্দর হবে? হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয় আল্লাহ। হঠাৎ টের পেলাম উনি কাঁপছেন। ঠান্ডা বাতাস বয়েছে, কাঁপাটাই স্বাভাবিক। আমি নুপুরকে ফোন করে একটা চাদর আনতে বললাম। কিছুক্ষণ পর নুপুর এলো। ওনাকে এভাবে দেখে মনে হয় একটু বেশি অবাক হয়েছে নুপুর। পুরো হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কিছু বলবে নুপুর? না ভাবি, কিছু না, হি হি। নুপুর হাসতে হাসতে চলে গেল। এবার আমার লজ্জা লাগছে। নুপুর কি ভাবলো? এই ছেলের জন্য আর কত কিছু যে হবে কে জানে। সেই প্রথম দিন থেকে কোনো না কোনোভাবে আমাকে অবস্থায় অবস্থায় ফেলায়, যেন এর অভ্যাস হয়ে গিয়েছে। ধুর, ভাল লাগে না। এই যে আহাদ সাহেব, যত আনন্দ করার করে নাও, আমারও সময় আসবে। আসসালামু আলাইকুম গাইস, আমাদের চুপি চুপি ভালোবাসার পার্ট 4 এখানেই শেষ করছি। পার্ট 5 আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো গাইস। আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।